গুড আফটারনুন, তার কারণ গুড মর্নিং আর নেই। 12:22 বাজে, 12টা পড়ে গেছে মানেই গুড আফটারনুন। আর আমি আজকে শাড়ি পরলাম, এইবার কলকাতা যাত্রায় প্রথম শাড়ি। এটা একটা ফেক জামদানি। ফেক বললাম তার কারণ জামদানি তো হাতে বোনা হয়, আমাদের একটা ঐতিহ্য, স্পেসিফিক্যালি আনডিভাইডেড বেঙ্গলের ঐতিহ্য, এখন প্রেজেন্ট ডে বাংলাদেশের ঐতিহ্য। তো পাওয়ারলুমে বানানো, পুরোপুরি মেশিনে বানানো আমার শাড়িটা, যদিও জামদানি বলেই বিক্রি করা হয়েছে আমাকে। তখন বোকা ছিলাম, এখন সচেতন হয়েছি। তো তার জন্য আমি এইগুলোকে জামদানি বলা পছন্দ করি না, আমি এগুলোকে আমদানি বলি মজা করে। এগুলো নর্মাল পাওয়ারলুমের তাঁতের শাড়ি আর কি। জামদানি ঐতিহ্য, দুটো তাঁতি মিলে বসে এত কষ্ট করে মশার কামড়কে তাঁত বুনছেন, জামদানি সুন্দর সুন্দর বানাচ্ছেন, ওনাদের কষ্টকে ছোট করার মতো ইচ্ছে বা মনোবৃত্তি আমার নেই। তার জন্যই বললাম। তার সাথে একটা সিল্কের বাটিকের শাড়ির ব্লাউজ পরে নিয়েছি, তো কন্ট্রাস্টে ভালোই লাগছে। আর এখন একটুও সাজিনি বলতে লিপস্টিক বা কানের দুল পরিনি, এসে পরবো। আমার কোর্টের কিছু আর্জেন্ট কাজ আছে, কিছু মেল টেল করতে হবে। তো তার জন্যে যে গোলপার্কের যে ক্যাফেটা আছে, আমি চট করে চলে যাব। ওই 1 ঘন্টা মতো লাগবে। আমার মা ততক্ষণে রেডি হয়ে থাকবে, মা সামনে চুকুস করে বসে আছে। আমি যাব, মা রেডি হবে আরামসে, একটু আরাম করবে, ফোন করে দেবো। এসে আবার ল্যাপটপটা রাখতে হবে, কারণ ল্যাপটপ নিয়ে যাচ্ছি। আজকে আর ব্রেকফাস্ট করবো না, আজকে শুধু কালো কফি খাবো। চলো আমার সাথে তোমরাও। এই যে কুইন ভিক্টোরিয়া, ভালো আছেন? কতটা ভালো আছেন? ভেরি নাইস একদম। আর ফোনটা একদম এখানে, ফোনটা হচ্ছে ওনার বেস্ট ফ্রেন্ড। উফ, কাজেন্স, বন্ধু বান্ধব, দারুণ আছো বলো মা, দারুণ ফাটাফাটি। গত 10 বছর ধরে আমি ওকালতির ব্যবসায় আছি। প্রথমে তো আমি একজন সিনিয়রের কাছে ছিলাম, ওনার কাছে কিছু বছর ভালো মতো কাজ শিখে আমি নিজের ব্যবসা শুরু করি। কিন্তু জানো তো, এই ব্যবসা একটা দারুণ জিনিস। এই ব্যবসা রোজ মানুষ চেনায়। যাদেরকে একসময় খুব বিশ্বাস করেছি, এখন তাদের আসল চেহারাটা দেখতে পাই। ওই যে বলে, সময় সব চিনিয়ে দেয়। আজকে কালো কফির সাথে ব্লুবেরি চিজ কেক আনিয়েছিলাম। চিজ কেকটা খেতে দারুণ ছিল। এই আর কি করব, চিজ কেক আর ব্ল্যাক কফি খেয়ে কয়েকটা খুব আর্জেন্ট কাজ আছে, কিছু ডকুমেন্ট প্রিপারেশন ছিল, কয়েকটা মেল পাঠানোর ছিল। আর ফোন তো কনস্ট্যান্ট, ফোন ছাড়া কি এই যুগে কাজ হয়? ছোটবেলায় মাকে সব সময় বলতে শুনেছি, ফোনটা একটা বাজে জিনিস, ফোনটা সাইডে রেখে মন দিয়ে পড়। এত তাড়াতাড়ি সময় পাল্টে যাবে এটা বোধহয় মাও ভাবেনি। এখন ফোন ছাড়া কোনো কাজ হয় না। জীবনের সব কটি কাজই যেন এই ফোনের মধ্যে। জীবনটা কি করে তাড়াতাড়ি একেবারে ফিজিক্যাল থেকে ভার্চুয়াল হয়ে গেল, তাই না? 2020 কোভিড কিন্তু তার জন্য অনেকাংশে দায়ী। এখন তো কোর্টের বেশিরভাগ কাজ এই ফোনেই হয়। এই দেখো, এসে পড়েছি হোটেলে, আর আমার মা আমাকে সাজাচ্ছে আমার মা। উফ, একটা মোটা দল পুতুলকে সাজাচ্ছেন মা। আমার মাটাও কিন্তু সেজে গুজে রেডি। মা মেয়ে দুজনই আজকে আমদানি পড়েছে। আমার মা জবরদস্তি কিনেছিল এই শাড়িটা। লাগবেই তো, নিশ্চয়ই লাগবে। নিজের মা কিন্তু সব সময়, মানে আমার মায়ের মা সবসময় সুন্দর সুন্দর শাড়ি পরতো। আর ব্যাপারটা মা ভালো লাগার না, ব্যাপারটা হচ্ছে মানুষকে ঠকানো। হ্যাঁ ঠিক আছে, এবার আসল বলে নকল বিক্রি করাটা হচ্ছে প্রবলেম। না হলে শাড়ি শাড়ি হয়, তাই না? ব্যাস, এই দেখো মাঞ্জা মেরেছে মা মেয়ে দুজনে। যদি মাকে বেশি সুন্দর লাগে দেখতে, তার কারণ আমি মোটু আর মা একেবারে ফিটাং। এইভাবে আজকে সেজেছি, সব মুক্ত, শুধু হাতে একটা মোজানাইট পরেছি, কানেও মুক্ত, নাকেও মুক্ত। চলো বেরিয়ে পড়ি, অনেক প্ল্যান আছে, দেখা যাক কিসের পর কি করি। আর একটা বান্ধবীর সাথেও দেখা করার আছে। চলো। কি রোদ, কি রোদ বাবা! জুন মাসের রোদ যেন এখন এই ফেব্রুয়ারি মাসের শেষেই দিয়ে দিচ্ছে। টাকফাটা রোদ, ওরে বাবা রে! তার মধ্যে নাকি এখন ভূমিকম্প হয়েছে কলকাতায়। আমি যদিও টের পাইনি, ভাই মেসেজ করলো, তারপর খবর দেখলাম যে হ্যাঁ হয়েছে ভূমিকম্প, কিন্তু আমি টের পাইনি। প্রচণ্ড রোদ, এখন আর কিছু টের পাওয়ার মতো অবস্থায় আমি নেই। বেঁচে আছি যে এটাই অনেক। আমাদের মা মেয়ের আর্ট সাপ্লাইয়ের কিছু জিনিস দরকার। ওই আমরা আর্ট অ্যান্ড ক্রাফট করি, কখনো বা সেলাই করে কিছু বানাচ্ছি, কখনো বা কোনো কনস্ট্রাক্টেড শাড়ির আইডিয়া মাথায় এসেছে। তাই জন্যেই এই দোকানটা এসেছি। বেদুইনের গলি দিয়ে গিয়েই এই দোকানটা পড়ে। এত ধরনের ফ্যাব্রিক আছে এখানে। আমাদেরকে রেখে দিয়ে দোকানদার চলে গেছে। কি গো, কিতা কেমন আছো?
একটুখানি হোঁচট খেয়েছি, তাতেই ওখানে দেখে 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 আমাকে বলিস না তুমি মা, হ্যাঁ আর কিছু বললাম না আমি এখন, ঠিক আছে? তুমি পড়লে মুশকিল, আমি পড়লে মুশকিল না। এখানে একটা দারুণ ক্যামেরা বলছি, মাথাটা গেছে, আয়না, হায় আয়না। এরপর হাঁটতে হাঁটতে চলে এসেছি ট্রেডার্স অ্যাসেম্বলির সামনে। তার আগে বেডউইনের রোল খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল, কিন্তু না, এইবার আর বেডউইনের রোল খাইনি। এখন যাচ্ছি হিন্দুস্তান মার্টে। হিন্দুস্তান মার্টের ওখানে অনেক কটা সেলাইয়ের দোকান আছে, মানে সেলাইয়ের সরঞ্জাম পাওয়া যায়, উল, নানা ধরনের সুতো। আমি মাকে জোর জবরদস্তি করে একটা ক্রশেটের ব্যাগ বানাতে বলেছি, তার জন্যই আর কি এক ধরনের স্পেশাল সুতো নিতে যাচ্ছি। আর গিয়েই এখানে দেখা হলো আমাদের বঙ্গ সন্তানের এক অভিনব একজন নেতাজি, এনাকে ছাড়া কি স্বাধীনতা চিন্তা করা যায়? কিন্তু এই দোকান সেই দোকান খুঁজেও খুব একটা যে স্টক পেলাম তা না। আর মাথার ওপরে যা রোদ উঠেছিল, যতটা পেয়েছি নিয়ে নিয়েছি। এখন যাচ্ছি গড়িয়াহাটের রেমন্ড শপে আমার এক বিশেষ বন্ধুর জন্যে একটা গিফট নিতে। রেমন্ড মানেই ছেলে বন্ধু, আমার খুব প্রাণের বন্ধু। ও না থাকলে হয়তো জীবনে এখান অবধি পৌঁছতাম না। তাই জন্যে ভাবলাম সামনেই ওর একটা বিশেষ দিন আছে, ওর জন্য একটা ফর্মাল শার্ট প্যান্টের সেট নেওয়া যাক। ভাবছিলাম আগে পিস দিয়ে দেব, তারপর ভাবলাম না, ওর সাইজ যখন জানি তখন রেডিমেড পিসই রেমন্ডের থেকে দেওয়া হোক। নিয়েও নিয়েছি। ঘড়িতে বাজে প্রায় 3টে। চলো এখন যাব দক্ষিণাপন আমার অন্য বন্ধুদের সাথে দেখা করতে। কলকাতা আসলেই এই বন্ধু সেই বন্ধুর সাথে দেখা করে করেই টাইম বেরিয়ে যায়। আর মাও গেল মায়ের এক দিদির বাড়ি। আমরা দুজনেই হেভি ব্যস্ত, ভাইও বাদ যাচ্ছে না, ভাইও হেভি ব্যস্ত। ঢাকুরিয়া পৌঁছে গেছি। ভাগ্যিস আগের দিন মায়ের সাথে এসেছিলাম, নাহলে তো আমি জানতামই না যে এইভাবে পার করতে হবে। আর ঢাকুরিয়াতে এরকম একটা ফুটওভার ব্রিজ আছে। 3টের সময় আমার বন্ধু আসবে বলেছিল, 3:01 বাজে। দেখি গিয়ে ফোন করি। জানো তো, এই ফুটওভার ব্রিজটা দিয়ে হাঁটতে গেলেই আমার লাইফ ইন আ মেট্রোর ওই গানগুলো খুব মনে পড়ে। কি রিয়েলিস্টিক না? আমরা নিজেদের ব্যস্ততম দিনে হেঁটেই চলেছি গন্তব্যের দিকে, কিন্তু যখন গন্তব্যে পৌঁছই দেখা যায় সেই আমাদের পাওয়ার জিনিসটা আরও দূরে চলে গেছে, বা হয়তো আমাদের চাহিদা আরও বেড়ে গেছে, তাই না? এসে গেছি দক্ষিণাপনে। এই যে আমার বান্ধবী, ও কিন্তু অলরেডি শপিং স্টার্ট করে দিয়েছে। সুন্দরী ম্যাডাম, উনি প্রফেসর হচ্ছেন। আর আজকে আমার বান্ধবীর বান্ধবীও এসছিল। 3টে মহিলা সাথে হয়েছেন। অনেক আড্ডা গসিপ তো হবেই, তার সাথে একটু শপিং আর অনেকটা খাওয়া দাওয়া। এই যে ম্যাডামের হাতে স্যানিটাইজার, আমরা সবাই একটু করে স্যানিটাইজার নিয়ে নিয়েছি। আর হেভি গল্প চলছে, সে ব্যর্থ প্রেমের গল্প থেকে অফিস পলিটিক্স, কিছুই বাদ যায় না। কিন্তু পেটেও তো খুকু করে ডাকছে। আমি নিয়েছিলাম মাটন এগ রোল, আর ওরা ডোসা, একজন প্লেন ডোসা আর একজন মশালা ডোসা। খাবার ভালোই ছিল, কিন্তু আমি ডোসা খুব একটা খেতে ভালোবাসি, কিন্তু ইচ্ছে করছিল না। দিল্লিতে তো সবখানে ডোসা খাই, রোল দিল্লিতে খুব একটা পাওয়া যায় না। সুযোগ পেয়েছি, রোল কি আর ছাড়া যায়? এইখানে খাওয়া দাওয়া গল্প আড্ডা সব হলো। এখন আমার বান্ধবীরা চলে গেল, মানে বন্ধুই আর কি চলে গেল। মাকে ফোন করে বললাম আমার মা দমদম থেকে বেরোচ্ছেন, উনি আসিতেছেন, এই আর কি। কেন আজকে গড়িয়া যেতেই হবে, আমার ঘড়িটা আছে। তো এখন আমি মার জন্য এই মৌচাক, মানে দেশপ্রিয় মাথা গেছে, কি বলে এটা, ঢাকুরিয়ার এখানে ওয়েট করছি। মা চলে আসলে তারপর আমি আর মা একসাথে যাব। বেশ অনেকক্ষণ ধরে আড্ডা গল্প গুজব এইসব হলো। বেশিক্ষণের জন্য আড্ডা হয়নি, বাজে ঘড়িতে 4:20। আমি ঢাকুরিয়া এসে গেছি আবার দক্ষিণাপন থেকে বেরিয়ে, মায়ের জন্য ওয়েট করছি। আমাদের গড়িয়া যাওয়ার আছে, একটু কাজ আছে। আর কলকাতা মানেই রাস্তার ধারে এরকম মাছের দোকান, দিল্লিতে তো ভাবাই যাবে না। আমরা বাঙালিরা মাছ প্রিয় মানুষ। আমার মা আজকে এমন ঘোল খাইয়েছে। এখন ঘড়িতে বাজে 6টা, 6:45, 10 মিনিট বাকি। ওরে বাপরে বাপ, দক্ষিণাপনের ওখানে দাঁড়িয়ে 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 আমার পা ব্যথা হয়ে গেছে। কিন্তু আমার মা ট্যাশ, আমার মা তো যাচ্ছে না। কি বলবো, যদি সত্যিটা বলি না তাহলে তোমরাও ভাববে যে বাবা আমার মা এত ট্যাশ। আর আমার মা ভাবে সব কিছু পৃথিবীটা ওনার মতে চলে।
একদম মানে সুইট অ্যান্ড একেবারে কিউট, ভালোই হবে। আর একটা সোনার গয়না কিনিনি, বানাতে দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দিল্লি গিয়ে শেয়ার করব। এখন মোট কথা হচ্ছে, সামারি হচ্ছে, আমার অনেকটা টাইম বরবাদ হয়েছে শুধুমাত্র আমার মায়ের জন্য, কিন্তু আমার তাতে মায়ের কোনো ফারাক পড়ছে না। আর এখন বাজার যাব, কেননা কাল বাদে পরশু আবার যাচ্ছি দিল্লি। তো কলকাতার কিছু কাঁচা বাজার প্রত্যেকবারই আমি নিয়ে যাই। তো যাব গড়িয়াতে। তো যাওয়ার কথা তখনই ছিল গড়িয়াতে, গেছি এসছি, কিন্তু তখন আর ভিডিও করতে পারিনি। তার কারণ মার সাথে তো আমি রমরম যুদ্ধ করছি। যা করেছে আমার মা, থাক, সেটা না হলে তোমাদের সাথে আর শেয়ার করলাম না, তাহলে আমার মা আরও বেচারা রেগে যাবে আমার উপরে, তাই তো? ও বাবা, রাখবে কেন বলছে? কি করছেন জানো মা, তোমার কি প্রচুর সম্পত্তি? তাহলে বারবার ব্যাগ খুলছো, ঢোকাচ্ছ। তো তুমিই তো বলেছিলে কি ও পড়ে দে, ওটা কর, যেটা নিজের মাথায় ঢুকবে। আমার মা অতটুকুই কাজ করবে। তোমার ব্রেইনে সব কাজ করে, ঠিক আছে। আমার আর ভাইয়ের বেলায় এখানে রোকো নেই। দেখো অন্য দোকানে বিবেকানন্দতে পেতে পারো। কেন? আচ্ছা আমি গিয়ে নিয়ে আসবো। কেন? ফার্মেসি? কি ফার্মেসি? হেলথ? অনেক বাইরের ফার্মেসি আছে, মা ঢুকে দেখবে। আবার গড়িয়া যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। মার সাথে একটু রাগারাগি হয়েছিল, কিন্তু ওই আমি আর মা বেস্ট ফ্রেন্ড, তার জন্য যতই রাগারাগি করি আবার কিছুক্ষণ বাদে দুজন বন্ধুর মতো। আর এই যে ট্রাফিক পুলিশের পেছনে দাঁড়িয়ে আছি, তার কারণ গড়িয়া যাওয়ার অটো ধরবো, উনি ট্রাফিকটা থামালেই তারপরই ক্রস করব। খুব যেন তো ফুচকা খেতে ইচ্ছে করছে, দেখা যাক কখন যাই। রাস্তা পেরিয়েই অটো পেয়ে গেছি। যতবার গড়িয়া যাই অটোতে বসি, আমার বুকটা কিরকম করে ওঠে জানি। এই কথাটা তোমাদের সাথে আগে অনেকবার শেয়ার করেছি। নিয়তির পরিহাস, আমার মতো জীবন যেন সত্যি কেউ না পায়। কথাটা অনেক দুঃখ, তার সাথে অনেকটা হতাশার থেকেই বলছি। কলকাতায় আমার জন্ম, এই কলকাতায় আমি পড়াশোনা করেছি, বড় হয়ে উঠেছি। এই কলকাতাতেই কিন্তু আমার বায়োলজিক্যাল ফাদার থাকেন এখনও। এই যে এসে গেছি সেই পাড়ায়, কিন্তু যতবারই কলকাতায় আসি আমি থাকি একটা হোটেলে বা গেস্ট হাউসে। নিয়তির এই নির্মম পরিহাস যেন কারোর ওপর না হয়। পৃথিবীতে আমরা সন্তান আনি কোনো রকম আশা আকাঙ্ক্ষা উপেক্ষা না করে, কিন্তু কিছু কিছু মানুষের সত্যিই বাবা মা হওয়া উচিত না, যাদের মধ্যে হিংসাটাই বেশি। তারা কখনোই নিজেদের সন্তানের ভালো বা সন্তান কি করে ভালো থাকবে সেটা ভেবে দেখার ক্ষমতা নেই। আমি সেরকমই এক হতভাগা বাবার ঘরে জন্মেছি, আর আমার প্রধান ভুল হচ্ছে আমি প্রথম সন্তান, এবং তাও আবার কন্যা সন্তান। কি আর করা যাবে, ভাগ্য। আমরা হিন্দু ধর্মে জন্মেছি, সেই সুবাদেই জন্মান্তর আর কর্মফলকে আমরা বিশ্বাস করি, আমিও করি। কর্মফলই হয়তো, আগের জীবনে নিশ্চয়ই খুব খারাপ কাজ করেছিলাম, এই জীবনে তার মাসুল দিচ্ছি। মরার কথা বলেছো? মিথ্যে কথাও বলছে আজকাল। হ্যাঁ, শিখবে না জীবনে? শিখবে না আর তো বললে কেন শিখবো না? আর কিছু শিখতে পারছি না। আমি একটা স্মার্ট ওয়াচ কিনেছি, এই যে এটা মাকে চালানো শেখাবো। হাসলে? মা হাঁটবে, মা সুস্থ। আমার মাটা বহুত ফিট ভাই, এই যে আমার মা। আর এখানে লেখা নো স্মোকিং। আর মা আমি এখানে ঢুকে ঝগড়া করছে, এই যে মা আমি ঝগড়া করছিল। মা দোকানের ভেতরে বলেছে আর শিখতে পারছি না, এখন মরার টাইম। ব্যাস, দোকানের ভেতরে তো চিৎকার করতে পারবো না, এখানেও চিৎকার করিনি। আমি বলেছি আমি যাবো না, তুমি তোমার মতো যাও, আমি আমার মতো যাচ্ছি। যাও যাও যাও, ওনার বরের বাড়ি আছে, যাও যাও যাও, টাটা টাটা টাটা। বন্ধুরা তোমরাও মাকে টাটা করে দাও। যাবে না গো, যাবে না, ছেলে মেয়ে ছেড়ে করতে যাবে? কি করবো, কোথায় যাবো, আর রাতে কি খাবো সেটাও বুঝতে পারছি না, টোটাল কনফিউজ। ঘড়ির দোকানে কাজ হয়ে গেছে, এখন গড়িয়া মোড়ের দিকে যাচ্ছি। আর এই রাজ দোকানটা দেখালাম, এই দোকানেই আমার জীবনের প্রথম এগরোল খেয়েছিলাম। গড়িয়াতে আসলেই জীবনের প্রথম ঘটনাগুলো এত ভালোভাবে মনে পড়ে, নস্টালজিয়া ওভারডোজ। আর আমার মা এই দোকান থেকে সবসময় ঠাকুরের কাপড় জামা এইসব নেন, সেটাই আবার দেখছেন। এই যে গড়িয়ার বিবিদিবাগ মিনি বাস, এখন দাঁড়িয়ে পড়েছি অটোর লাইনে, ফিরে যাব আবার হোটেলে। কিন্তু রাস্তায় প্ল্যান চেঞ্জ,
হোটেলে গিয়েই বা কি করব। আর এই যে আমার বড় হয়ে ওঠার বাড়ির গলিটা, এই গলিটার সামনে দিয়ে যেতে আমি একদম পছন্দ করি না, কিন্তু অটো তো এই রাস্তার ওপর দিয়েই যাবে। এসে গেছি আমরা দক্ষিণাপন। আজকে কার মুখ থেকে উঠেছে কে জানে, একদিনে দুবার দক্ষিণাপন। দুপুরবেলা এলাম, বন্ধুদের সাথে দেখা করলাম, বুঝেছো, মা বুঝেছে এতক্ষণে। আর এখন আবার মায়ের সাথে টোটো করতে এলাম। কি করব হোটেলে গিয়ে, ফুচকাকে তো ইচ্ছে করছে না তো আর জোর করে খেয়ে কি আমি আলুর দম নিয়েছি আজকে গড়িয়ার থেকে, তো ওটা পরে গিয়ে খাচ্ছি। চল আজকে তোমার একটা দারুণ দোকান দেখাবো। দক্ষিণাপন মানেই হচ্ছে এই দোকান ওই দোকান ঘুরে একটু জামা কাপড়ের শপিং, একটু গয়নার শপিং। আমরাও তার ব্যতিক্রম নই, এইটা ওইটা আবার দেখছি। মাত্র একটা জিনিস নেওয়ার ছিল, তার জন্য এলাম। কেননা বাকি জিনিস নাকি মা এখন নেবে না। আগের দিন বলেছিল যে নেবে বেডশিট, এখন বলছে না চাই না। তো মা কালীকে টাটা করে দিলাম, মা ভালো থেকো, আবার আগের বার মানে পরের বার দেখা হবে। আমি এখন পাপড়ি চাট খাওয়া হচ্ছে। মা কালীকে নম করে ইচ্ছে হলো আজকে পাপড়ি চাট খেতে। কলকাতার মতো পাপড়ি চাট দিল্লিতে পাওয়া যায় না। আমি বোধহয় 1000 বারের বেশি বলে ফেললাম যে কলকাতার স্ট্রিট ফুড দিল্লির চেয়ে অনেক বেটার। আর দিল্লিতে বেটার হচ্ছে কাবাব। এক এক জায়গার এক এক জিনিস। এই যে 1 প্লেট পাপড়ি চাট নিয়ে নিয়েছি, অসাধারণ ছিল গো। এখন ভয়েস ওভার দিতে দিতেও জিভে জল এসে পড়ছে। আর ওই যে অপোজিটে রাজেন্দারের ফুচকা, আমি খেয়ে দেখলাম এবার। কলকাতার পাপড়ি চাট আহা লোভনীয় পুরো। আমি পুরো কেলিয়ে পড়েছি, আর পারছি না। মেন্টালি টায়ার্ড হয়ে পড়েছি, ফিজিক্যালি তার জন্য একটু এক্সারশন হয়ে পড়েছে। মনটা এত ইম্পর্টেন্ট জিনিস যে মনের জোর থাকলে না শরীর শত কষ্ট হলেও চালিয়ে নিই। মানে অ্যাটলিস্ট আমার সাথে তো তাই হয়। আমার মানে আর পারছি না, এখন আমি বাড়ি যাব রব লাগিয়েছে। ঘড়িতে বেজেছে 8:20। এই এলাম দক্ষিণাপান থেকে, কোনো প্ল্যান ছিল না। মা আগের দিন যে গেছিলাম মানে ওটা এসেই কলকাতা এসেই যে গেছিলাম, তখন ওখানে দেখেছিলাম কিছু কাফতান। তো মা তাই বললো যে চল গিয়ে নিয়ে আসি। আর মার একটা বেডশিট পছন্দ হয়েছিল, কিন্তু মা নিল না। আমার আর ঝগড়া করা কথা বলার মতো এনার্জি। তুমি তাহলে বলেছিলে কেন? যাক, সেসব কথায় গেলাম না। যেটা তোমাদের সাথে শেয়ার করার আছে সেটা হচ্ছে দক্ষিণাপন থেকে বেরিয়েই হাতের বাঁ দিকে রাজেন্দার ফুচকাওয়ালা আছেন। উনি দাদাগিরিতে গেছিলেন। ওনার আমি অনেকের মুখে শুনেছি দক্ষিণাপনের ওনার ফুচকা খুব ভালো, খুব ভালো। তো মা পাপড়ি চাট মানে আমি পাপড়ি চাট খাবো, তাই জন্য আমি আর মা ওইদিকে গেলাম। তারপর হঠাৎ চোখ পড়লো, ওখানে গিয়ে দাঁড়িয়ে দেখলাম পোস্টারে দাদাগিরিরও ফটো আছে। উনি ওনার ওয়াইফ গেছিলেন, উনি গেছিলেন। তো আমি এটা আজকে জানলাম। তো তখন ভাবলাম যে ঠিক আছে ফুচকা খাই। 20 টাকায় 3টে ফুচকা। আমি যেখান থেকে রোজ ফুচকা খাই, গোলপার্কের মোড় ঠিক না, গড়িয়াহাট টু গোলপার্কের অটোটা যেখানে এসে লাস্ট অফিসে যেখানে দাঁড়ায়, ট্রাইব, কলকাতায় ট্রাইব ক্যাফেটা খুব পপুলার। ট্রাইবের একদম সামনে সোনু ফুচকাওয়ালা, একদম এক অবিকল টেস্ট আলু মাখার। আমি নর্মাল ফুচকাই খেতে ভালোবাসি, দই তো আমার স্যুট করে না, ল্যাকটোজ ইনটলারেন্ট বলে। তো দই আমার অত পছন্দও না, মিষ্টিটা তার জন্যে লোভে পাপে মৃত্যু করি। কিন্তু দইটা আমি একদমই অ্যাভয়েড করি। মহিষের দুধের দই আমি বাড়িতে খাই গরমকালে দিল্লিতে। তো ফুচকার টেস্ট একদম এক, জলের টেস্ট একদম এক। হ্যাঁ, একটা 0.1% ডিফারেন্স হচ্ছে, সোনুর ফুচকা আর একটু মানে 1 ইঞ্চ ছোটো হবে, ওনারটা 1 ইঞ্চ বড়। আমার না একটা অটো ইমিউন আছে, আমি না একটা মানে একটা মাত্রায় আমার মুখটা হা করতে পারি। আমি একদম এত বড় হা করতে পারি না, তার জন্য আমার মুখ দিয়ে তো ঢুকছিলই না আস্ত ফুচকাটা। সোনুর ফুচকাটাও আমার অল্প একটু কষ্ট হয়, বাট আমি মানে চালিয়ে নেওয়া যায়। বাট ওই ফুচকাটা চালানো যাচ্ছিল না। শুধু বড় ফুচকা খাওয়ার জন্য দক্ষিণাপনে আমি পাচ্ছি না যেতে। তার চেয়ে পাপড়ি চাটটা ভালো ছিল। আর 20 টাকায় 3টে, সোনু আমাকে তার চেয়ে বেশিই দেয়। আর সোনুর এমনিতে রেট হচ্ছে 20 টাকায় 4টে। আর যদি বন্ধু হয়ে যায় ভাই ফুচকাওয়ালা দাদা, তাহলে তো হয়ে গেল, তাহলে একদম ফাউয়ের পর ফাউ চলে, তাই না? তো আজকে সোনুর ফুচকা খাইনি, কালকে শেষ রজনী কলিকাতাতে, তো কালকে অবশ্যই সোনুর ফুচকা খাবো। আমার অ্যাকচুয়ালি জানার ইচ্ছে ছিল যে ডিফারেন্সটা কী, কেন আমি তো প্রচুর ফুচকাওয়ালার ফুচকা খেয়েছি কলকাতায়। মানে আমি সবখানে গেলেই ফুচকা খাই, সে নিউ মার্কেট হোক মানে গড়িয়াহাট টু গড়িয়া, সবার ফুচকা খেয়েছি আমি।
অনেকের মুখেই শুনেছিলাম যে দক্ষিণাপনের বাইরে রাজেন্দারের ফুচকা খুব টেস্ট, বাট আমি সেই এক টেস্ট সোনুর ফুচকাতেও আছে। এই জন্য আমার তো বাল্লে বাল্লে হেঁটে হেঁটে যাবো, হেঁটে হেঁটে আসি আর কি। যখন এখানে থাকি, শান্তিনিকেতন থেকে যেদিনকে এসেছিলাম সেদিনকে তো আর ব্লগ শ্যুট করিনি, খুব টায়ার্ড ছিলাম, কিন্তু সোনুর ফুচকা খেতে আমি ঠিক গেছিলাম।